ঘুমের ভিতরে অনুভব করতেছি যে বউ আমার দুষ্টামি করতেছে, আর বউটা আমার বুকের উপরে শুয়ে আছে। উফ, মনে হয় এখন আর ঘুমাতে পারবো না। যে হারে দুষ্টামি করতে আসছে, মনে হয় এখন আর ওর জন্য ঘুমাতেই পারবো না। হঠাৎ আমার ঠোঁটে সে কি কামড়! মনে হয় আমার ঠোঁট জোড়া আজ চিবিয়ে খেয়ে ফেলবে। আমি উঠে রাগীভাবে ওর দিকে তাকালাম। আর কতক্ষণ ঘুমাবে? কখন থেকে তোমাকে ডাকতেছি, শোনোনি কেন? তাই বলে ঠোঁটে এমনভাবে কামড় দিবে? দেখেছো, ঠোঁট থেকে মনে হয় চামড়া উঠে গিয়েছে। উঠলে উঠুক, আমার পর উঠবে, তাতে তোমার কি? সারা রাত তো তোমার জন্য ঘুমাতেই পারিনি। আর বকবা না, তাহলে কিন্তু করে কান্না শুরু করে দিব। আমি উঠে আমার আরেক পাগলি বউয়ের কাছে চলে যাব। এমন সময় তুমি তো লিচাই বেশি ভালোবাসো, আমাকে তো একটুও ভালোবাসো না। আমি আবারও ফারজানার কাছে চলে আসি। কি বললা? বিয়ের আগে আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে তুমি এসব কথা বলবা না। আমি একদিন বলেছি না, আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসি। যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে একটা পাপ্পি দিয়ে যাও। আমি গিয়েও গালে একটা পাপ্পি দিলাম, আরও আমাকে একটা দিল। তারপরে আমি লিজার রুমে চলে আসি। এসে দেখেও ঘুমাচ্ছে, তাই আমি ওকে ডাক দিতে লাগলাম, বউ, বউ, ও বউ। এমন সময় ও আমাকে ওর বুকের উপরে টেনে শুইয়ে দিল। এখন কি আমার কথা মনে পড়েছে? আর তোমার কাছে তো ফারজানা সব, আমার কথা তো তোমার মনেই পড়ে না। আমি মনে হয় পাগল হয়ে যাব এই কথাটা শুনতে শুনতে। তুমি পাগল হলে আমি থাকবো কি করে? তাহলে এসব বলো কেন? ফারজানাকে যেটুকু ভালোবাসি তোমাকেও সেইটুকুই ভালোবাসি, একটু কম না আর একটু বেশিও না। সরি সোনা, আর বলবো না। তবে তুমি কি আজকে আমার সাথে ঘুমাবে? আজকে তো তোমার সাথে ঘুমাতেই হবে। কিছু কি খেয়েছো নাকি খাবে? সকাল সকালই তো উঠেই আমি তোমার কাছে চলে এসেছি, আর আমরা তো সবাই একসাথে খাবো, তাই না? হুম, এখন ফ্রেশ হতে যাও, তারপরে অফিসে যাবা না? হুম, অফিসে তো যেতেই হবে। আমি আবিরের ঠোঁটে একটা কিস করলাম, তারপরে ওকে আমার বুকের উপর থেকে উঠিয়ে দিলাম। আমি ফ্রেশ হতে চলে আসি। এখন আসুন পরিচয় হয়ে নেই। আমি আবির, শ্বশুরের কোম্পানিতে চাকরি করি। আর এই হলো আমার একটা বউ, আর একটা বউ অন্য রুমে। একটার নাম হলো ফারজানা, আর একটার নাম লিজা। আপনারা তো ভাবছেন আমার এই দুই বউ জুটলো কীভাবে। আসল কথা হলো, আমি ওদের দুজনকে প্রাইভেট পড়াতাম। ওরা ছিল চাচাতো বোন চাচাতো বোন। তবে ওরা আমাকে দুজনে লাইক করতো। ওরা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো, আর আমি মাস্টার্সে। তবে ওরা আমার নাম ধরেই ডাকতো। কেন করতো এটা আমি তখনও বুঝতে পারিনি। ওদের দুজনে বিয়ে করেছি এই 6 মাস, তবে দুজনে সবসময় মিলেমিশে থাকে, কোনো সময় রাগ করে না। এখন চলুন 6 মাস আগে কী হয়েছিল। আমি প্রতিদিনের মতো ওদের আজও প্রাইভেট পড়াতে আসি। এই, তুমি এত দেরি করে আসলা কেন? কলেজে একটু কাজ ছিল, তাই লেট হয়েছে। আমি ভাবছি আজকে হয়তো তুমি আর আসবে না। এর ভিতরে লিজা বলে উঠল, তোকে একদিন বলেছি না আবিরের সাথে তুই কম কথা বলবি? আমি কথা বললে তোর কি কোনো সমস্যা নাকি? তুই ওর সাথে কম কথা বলবি, আমি কিন্তু বলে দিলাম। আমাদের মাঝে তুই আসিস না, তাহলে কিন্তু তোর খবর করে ছাড়বো। তুই কি করবি? হ্যাঁ, আমার চাচাতো বোনের মতোই থাকিস। ফারজানা লিজা শুরু হয়ে গেল চুল টানাটানি। আমি আর তোমাদের পড়াতে আসবো না, আজকেই শেষ। আজকে তোমাদের আব্বুর কাছে বলবো যে আমি আর পড়াতে আসতে পারবো না। সরি, আমরা আর কিছুই করব না। আমি সরি, তবুও আমাদের পড়ানো বাদ দিও না প্লিজ। ঠিক আছে, এখন তাড়াতাড়ি বই খুলে কালকের পড়াটা দাও। না দিতে পারলে আজকে হাতের চামড়া তুলে দিব। পিটালে পিটাপা, আমি তোমার হাতে পিটানি খেতেও রাজি। তার মানে তোমাদের কারোরই পড়া হয়নি? হয়েছে। তাহলে বলো। ওরা আমাকে পড়া দিতে লাগলো। ওদের দুজনেই পড়ালেখাতে ভালো, তবে অনেক ফাজিল। আচ্ছা পড়া তাহলে এই পর্যন্তই থাক, আমাকে এখন বাড়িতে যেতে হবে। আর একটু বসে থাকো না, তুমি পাশে থাকলে আমার ভালোই লাগে। আরও তো অনেক ছাত্রছাত্রীকে পড়াতে হবে, তাই এখন আমার যাওয়াটা জরুরি। আজকে তো কিছু খেলা না, খেয়ে যাও। প্রতিদিন খেতে হবে তেমন তো কোনো কথা না, পরে কোনো একদিন খেয়ে যাব। আচ্ছা যাও তাহলে, আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে যেন না দেখি, তাহলে তোমার খবর আছে। লিজা, এখন যেতে দে, আর ওকে তোর এত জ্ঞান দিতে হবে না। ওই, তুমি যাও তো। আমি ওদের বাড়ি থেকে বের হয়ে পড়লাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, দুইটাই ফাজিল মেয়ে। এমন ফাজিল মেয়ে আমি কোনোখানেও দেখিনি। আমি অন্য জায়গায় পড়াতে চলে আসি। ফারজানা প্রাইভেট পড়ার সময় তুই আবিরের সাথে একটা কথা বলবি না, তাহলে তোর খবর আছে। 100 বার বলবো, তাতে তোর কি? আর একটা কথা ভুলে যাবি না, আবির কিন্তু শুধু আমার, আর কারো নয়। আমি ওকে ভালোবাসি, তাই ও শুধু আমার।
তুই ওর হয়ে আর কথা বলবি না। তার সময় হলেই দেখা যাবে ও কার। ওকে যদি আমি না পাই তাহলে কারোরই হতে দেব না। কারোর হতে দেওয়া লাগবে না, আমার হতে দিলেই হবে। তুই এখন লাথি খাইস না, তার আগে এখান থেকে চলে যা। দে, পারলে লাথি দে দেখি তোর কতটা সাহস। কিছু বললাম না, মাফ করে দিলাম। আমি সবাইকে পড়িয়ে আসার পরে বাড়িতে এসে পড়লাম। আজ অনেক ক্লান্ত লাগতেছে। সব মাথা খারাপকে দেয় ওরা দুই বোনে। এর ভিতর ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি ফারজানার ফোন। কি করতেছো? এই তো শুয়ে আছি। কল দিলা কেন? কিছু কি বলার আছে? ওই, তুমি এত ভাব দেখাও কেন? কল দিলে? কল দিয়েছি তোমার সাথে কথা বলার জন্য। কি কথা বলো? তুমি লিজার সাথে আর কথা বলবা না, যদি বলো তাহলে তোমার খবর আছে। তুমি আমার ছাত্রী আর ও আমার ছাত্রী, তাই ওর সাথে তো আমার কথা বলতেই হবে। আচ্ছা বইলে কথা, আমি রাখলাম। এটা বলা মাত্রই ফোনটা কেটে দিল। কেন এই মেয়ে দুটো আমার পিছনে লেগেছে তাই আমি কিছুই বুঝতেছি না। পরের দিন ওদের পড়াতে চলে আসি। আজকে পড়ানোর পরে আমার সাথে একটু মার্কেটে যেতে পারবে? কেন? আমার কিছু শপিং করতে হবে তাই। তোমার চাচাতো বোনকে নিয়ে যেও, আমার অনেক কাজ আছে। তুমি আমার সাথে যাবে তো? যাবেই। আর যদি না যাও তাহলে অন্য ব্যবস্থাও নিতে পারি। কি করবে? তাহলে আব্বুকে বলবো যে তুমি আমাকে শুধু শুধু পিটাইছো, আমি পড়া দিয়েছি তবুও আমার গায়ে হাত তুলেছো। কথাটা শুনে বোকা হয়ে গেলাম। রাগীভাবে ওর দিকে তাকিয়ে রয়েছি। লিজা, আপনি তোর সাথে কোথাও যাবে না। ওকে দরকার হলে আমি নিয়ে যাবো তোর সাথে। তোকে নিব কেন আমার সাথে? ওই, আমি কিন্তু তোমাদের বই বের করতে বলেছি। এমন করলে কিন্তু আর পড়াতে আসবো না। ইস, কত শখ পড়াতে আসবে না। একদিন না আসলে পুলিশের কাছে বলে আপনাকে ধরিয়ে দেব। এমনিতেই তো জানো আমার মামা পুলিশ। এত যদি কথা বলতে থাকো তাহলে পড়াবো কিভাবে? আমরা পড়তেছি এই বলে বই খুলে আবিরের কাছে দিলাম। আবির পড়াইতেছে আর আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। কি সুন্দর চেহারা। আমার আর কাউকে দরকার নেই, আমার শুধু ওকেই চাই। হঠাৎ দেখতে পেলাম লিজা ওর দিকে তাকিয়ে আছে, তাই ওর কানে কানে গিয়ে বললাম, তুই আবিরের দিকে তাকাইতেছিস কেন? আমি বলছি কিন্তু তুই নিচের দিকে তাকিয়ে থাক। দরকার হলে তুই নিচের দিকে তাকা, আমি তাকাতে যাব কেন? হ্যাঁ, ও আমার সব, তাই তুই তাকাবি না ওকে? বললেই হলো নাকি? ওর সাথে আমার সারা জীবনটাই কাটাতে চাই। এই হলো নাকি? তুই একদম আমার সাথে কথা বলবি না। সাথে আবিরের সাথেও কোনো কথা নাই তোর। আমার ঠেকা পড়ছে তোর সাথে কথা বলতে যাব, আর আবিরের সাথে আমি কথা বলবো না হয় অন্য কিছু করব, তাতে তোর কি? তোমরা পড়া না শুনে ঝগড়া শুরু করে দিছো কেন? এমন করতে থাকলে আজকে তোমাদের পড়ালেখা এখানেই শেষ। আমরা তো পড়াশোনায় আছি। আচ্ছা, আজকে তাহলে পড়ালেখা এখানেই থাক, কালকে আবার আসবো। ঠিক আছে, যাও তাহলে। আমি উঠে চলে যেতে যাব, এমন সময় লিজা বলে উঠল, বললাম না আমার একটু মার্কেটে যেতে হবে? তোমার বোনের সাথে যাও। এটা বলে আমি উঠে গিয়ে হাঁটা শুরু করে দিলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় বুঝতে পারলাম কে যেন কল দিয়েছে। তাকিয়ে দেখি লিজার আব্বু। তার ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আঙ্কেল কিছু কি বলবেন? বাবা, তোমার সাথে লিজার কি হয়েছে? যার জন্য বাড়ির সব কিছু ভেঙে ফেলেছে, এখন দরজাটাও আটকে রেখেছে। তারপরে তাকে সব কিছু বললাম। বলেন আঙ্কেল, আমার আরও অনেক বাড়িতে পড়াতে যেতে হবে, ওকে নিয়ে মার্কেটে যাব কিভাবে? প্লিজ বাবা, ওকে নিয়ে একটু পার্কে যাও। না হয় আজকে মনে হয় ও আর দরজা খুলবে না। একটা মাত্র মেয়ে, তাই কিছু বলতেও পারি না। আচ্ছা, আমি আমাদের এখানে ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি, ওকে পাঠিয়ে দিন। ঠিক আছে, পাঠিয়ে দিতেছি। ফোনটা কেটে দিল। আমি ওখানে বসে বসে ভাবতেছি ওদের আর পড়াতে যাব না, আজকে লিজাকে বলে দিব। একদিন কালো ওদের জন্য একটু আমার শান্তি নেই। কেন ওরা এসব করে তা আমি কিছুই বুঝতেছি না। কিছুক্ষণ পরে দেখতে পেলাম লিজা রিক্সাতে করে এদিকে আসতেছে। উঠে পড়ো। আমি উঠে পড়লাম। তোমার দুই বোনই আমার সাথে এমন কেন করো? তোমাদের জন্য ভালোভাবে অন্য জায়গায় পড়াতে যেতে পারি না? তোমার কোনো জায়গায় পড়াতে যেতে হবে না, আমাকে পড়াতে এসো তাতেই হবে। কালকে থেকে আর আসবো না পড়াতে। যদি না আসো তাহলে আমি সুইসাইড করব, তারপরে সেখানে তোমার নামটা লিখে রাখবো। আমি রাগীভাবে ওর দিকে তাকিয়ে আছি। আমার কিন্তু ভয় লাগতেছে, আস্তে তাকাও। কিছুক্ষণ পরে আবির চুপ হয়ে ওখানে বসে রইল, আর আমি ওর পাশে বসে রয়েছি। আবির আমার কাছে আরও এগিয়ে বসো। এখানে ঠিক আছি। আমি ওকে এক টানে আমার কাছে নিয়ে আসলাম, তারপরে ওর হাতটা শক্ত করে ধরে রাখলাম। লিজা হাত ছাড়ো। বেশি কথা বলবা না, যদি বেশি কথা বলো তাহলে জড়িয়ে ধরবো। আমাকে তুমি এখনো চিনতে ভুল করছো। আর কিছু বলা যাবে না, এই মেয়ে যা খুশি সেটাই করতে পারে।
তাই আমি চুপ হয়ে বসে রয়েছি। কি হলো, চুপ হয়ে থাকবা নাকি কথাও বলবা? চুপ হয়ে থাকি। কেন চুপ হয়ে থাকবা? হ্যাঁ, ফারজানা হলে তো এতক্ষণে ভালোই বকবক করতে পারতা। উফ, মাথাটা মনে হয় এখন খারাপ হয়ে যাবে। আচ্ছা আবির, আমাকে তোমার কাছে কেমন লাগে? তুমি আমার ছাত্রী, তাই স্যারের কাছে ছাত্রী কোনোদিন খারাপ হতে পারে না। সো তুমি অনেক ভালো। তাই কিছুক্ষণ পরে মার্কেটে এসে পৌঁছালাম। তাই দুজনে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। এখন তো হাতটা ছাড়ো। কেন ছাড়বো? যদি ছাড়ি তাহলে তুমি যদি হারিয়ে যাও, তাই এখন তোমার হাত ছাড়া যাবে না। লিজা এমনভাবে হাত ধরে থাকলে সবাই বাজে বাজে কমেন্ট করতে পারে। যে শালা এসব বলবে তার হাত পা সব কিছু ভেঙে গুড়িয়ে দেব। আমি ওর সাথে আবারও হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে একটা দোকানে এসে পৌঁছালাম। আজকে তুমি সব কিছু পছন্দ করে দিবে, সেগুলোই আমি কিনবো। তোমারটা তুমিই বুঝো, আর আমার পছন্দ তেমন ভালো না। তুমি পছন্দ করিয়ে দেবে আর সেটাই আমি কিনবো। দোকানদারকে জামা বের করতে বললাম, তারপরে আমার পছন্দ মতো কিছু শপিং করিয়ে দিলাম। কেনাকাটা তো অনেক হয়েছে, চলো এখন বাড়িতে যাওয়া যাক। তোমার এত তারা কিসের বলো তো? কতদিন ধরে তোমার সাথে ঘুরতে চেয়েছি, কিন্তু তোমার জন্য সেটা পারিনি। তাই আজকে অনেক জায়গায় ঘুরবো। আজকে না, অন্য কোনো দিন। আর বাড়িতে আমার অনেক কাজ আছে। হবে না, আমি যেটা বলেছি সেটাই করবে। লিজা একটু বুঝো প্লিজ, সন্ধ্যা নেমে এসেছে। এই সন্ধ্যার সময় আমার একটা প্রাইভেট আছে। আজকে কোনোখানে প্রাইভেট পড়ানো লাগবে না। আচ্ছা চলো। আমি আবারও আবিরের হাতটা আমার হাতের ভেতরে ঢুকিয়ে নিলাম। ওর হাত ধরে হাঁটতে আমার ভালোই লাগতেছে। মন চায় সারা জীবন ওর হাতটা ধরে থাকি। আমি ওকে ছাড়া আর কাউকে চাই না। দুজনে হাঁটতেছি আর কথা বলতেছি। অনেকক্ষণ অনেক জায়গায় ঘুরলাম। তারপরে আমরাও রিকশায় উঠে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে আবির নেমে পড়ল। আমি এখনও চলি, আর আজকে সেটা পড়া দিয়ে এসেছি। সেটা জানো কালকে পড়া হয়। তুমি পড়া করো না তো, আমার পড়তে ভালো লাগে না। মন চায় সারাদিন তোমার পাশে পাশে থাকি। মানে কি? আর এসব কী ধরনের কথা? তা তোমার বোঝা লাগবে না। কালকে যদি পড়া না হয় তাহলে আর তোমাকে পড়াবো না। সামনে তোমার পরীক্ষা, সেটা কি তোমার মনে আছে? আছে তো। আচ্ছা যাও তাহলে, আর আমিও বাড়িতে যাই। ঠিক আছে যাও। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি যে এই মেয়ে চায় ও সেটা চায়, সেটা হয়তো কোনোদিনও সম্ভব না। আমি এগুলো ভাবতেছি, এর ভিতরে আম্মু আসলো আমার কাছে। বাবা, আজকে কি কাউকে পড়াতে যাসনি? না, আজকে লিজাকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম, তাই লেট হয়ে গিয়েছে, তাই যাইনি। লিজা মেয়েটা কিন্তু অনেক সুন্দর, তোর সাথে ভালো মানাতো। আম্মু, এসব তুমি কি বলতেছো? ও আমার ছাত্রী, আর কিছু না। আমি কি কিছু বলেছি? শুধু তো বলেছি ভালো মানাতো। আম্মু, তুমি এখন এখান থেকে যাও তো। খাবার খাবি না? রাত তো অনেক হয়েছে। আমি আসতেছি, তুমি যাও। এটা বলা মাত্রই আম্মু চলে গেল। আম্মুকে কিভাবে বোঝাবো যে ওরা দুই বোনই আমাকে পছন্দ করে? আমি শুয়ে শুয়ে এইগুলো চিন্তা করতেছি। এর ভিতরে কারো ফোনে তাকিয়ে দেখি ফারজানার ফোন। ও কল দেবার পরে আমি রিসিভ করে নিলাম। রিসিভ করার পরে ও কথা বলতেছে না। হ্যালো হ্যালো, কথা বলছো না? তুমি তো ভালোবাসো ওর সাথে ঘুরতে যেতে। আমি কি করব? ওর আব্বু অনেক অনুরোধ করার পরে আমি যেতে রাজি হয়ে যাই। আর তুমি কান্না করতেছো কেন? আমার অনেক কষ্ট লাগতেছে, তোমার সাথে ও ঘুরতে গিয়েছে, তাই আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। হুম, আমি কিছুই বুঝতেছি না। আমি ওর সাথে কোথাও গেলে সমস্যাটা কোথায় বলো তো? সমস্যা আছে বলেই বলতেছি, আর যদি কোনোখানে ওর সাথে ঘুরতে যাও তাহলে তোমার খবর আছে। আচ্ছা যাব না, এখন রাখো তো, আমার ঘুমাতে হবে। কালকে আবার সকাল থেকে অনেক জায়গায় পড়াতে যেতে হবে। আমার সাথে কি তোমার কথা বলতে ভালো লাগে না? কি বলবা বলো? আবির, আই ইউ। এটা বলার মানে কি? আমি তো বুঝতেছি না। তুমি একজন টিচার, তাই এটা না বোঝার তো কোনো সমস্যা নেই। বুঝিয়ে দাও আমাকে। পারবো না, আর কালকে একটু তাড়াতাড়ি পড়াতে এসো। ঠিক আছে, ফোনটা কেটে দিলাম। তারপরে মোবাইলটা বন্ধ করে রাখলাম। ওরা দুই বোন মনে হয় আমাকে পাগল করে দিবে। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল অনেক বাড়িতে পড়াতে আসলাম। বিকালবেলা ওদের বাড়িতে চলে আসি। তারপরে টেবিলে বসে পড়ি। তোমাকে কতবার ফোন দিয়েছি, আমার ফোনটা রিসিভ করলে না কেন? তখন প্রাইভেটেই ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। তাই রিসিভ করবা কেন? ফারজানা দিলে তো রিসিভ করেই ফেলতা। এখন তাড়াতাড়ি বই বের করো তো। লিজা বই বের করলো, কিন্তু ফারজানা বই বের করলো না। ফারজানা, আমি কি বলেছি শুনতে পাওনি? আর তোমার গাল দুটোতে কি হয়েছে? লিজা আমাকে চোট দিয়েছে, তোমার সাথে কথা বলেছি তাই। লিজা, এসব কেমন ধরনের বেয়াদবি? তোমরা দুজনে কেন এমন করো?
ও আগে আমাকে কামড় দিয়েছে, তাই আমি ওকে চড় দিয়েছি। সেমরি, তুই আগে আমাকে মেরেছিস, কারণটা হলো আমি তোকে কল দিয়েছি তাই। ভালো করেছি। তুই ওর সাথে কথা বলবি কেন? চুপ, একদম চুপ। আমরা দুইজনে চুপ হয়ে বসে পড়লাম, সাথে একটু ভয়ও পেয়ে গেলাম। আবির আজকে অনেক রেগে গিয়েছে। আবির পড়াচ্ছে আর আমরা শুনতেছি, কোনো কথা বলতেছি না। আর শোনো, কোনো ব্যাপার নিয়ে যদি তোমরা মারামারি করো তাহলে এখনই পড়ালে শেষ, আমি আর আসবো না। ঠিক আছে, আমরা আর কোনো দিনও মারামারি করব না। শয়তানের বাচ্চা ফারজানা, আবির একটু যেতে দে, তারপরে তোকে এমন পিটাবো তুই সেটা জীবনেও ভাবতে পারবি না। কিছুক্ষণ পরে আবির পড়িয়ে চলে গেল, তাই আমি ওর চুল টেনে ধরলাম। লিজা, আমাকে ছেড়ে দে, আমার কিন্তু লাগতেছে। তুই নালিশ করছিস কেন? আর শোন, আবিরের কাছে যতই নালিশ করিস না কেন, ও আমাকে কিছুই বলবে না। কেন, তুই কি ওর সাথে রিলেশন করিস না? করি। তোর কি কোনো সমস্যা? লিজা, ওকে আমাকে দিয়ে দে প্লিজ। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে নিয়ে প্রতিদিন কত স্বপ্ন দেখি, তা তোকে বলে বোঝাতে পারবো না। স্বপ্ন কি তুই একা দেখিস? আমি দেখি না? আমি সেদিনও স্বপ্ন দেখেছি ওর সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। সেই আশা তোর কোনো দিন পূরণ হবে না। তুই যেটা পারিস সেটা করিস, আমি তোকে আর বাধা দেব না। লিজা, আমরা দুজনে কত মিলেমিশে থাকতাম, আর এখন তুই আমার সাথে এমন কেন করিস? তুই আমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে এসেছিস কেন? তাই তো তোর সাথে এমন করতেছি। আমার ভালোবাসার মানুষটির ভাগ আমি কাউকে দিব না, দিতে পারবো না। আমিও দিতে পারবো। এটা বলা মাত্রই লিজা উঠে চলে গেল। আমি শুয়ে পড়লাম আর আবিরের কথা ভাবা শুরু করে দিলাম। ওর কথা ভাবতে ভাবতে আমার চোখে ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে অনেক দিন কেটে গেল। নিজে নিজে ভাবলাম আমি আর অপেক্ষা করতে পারতেছি না, আজকেই ওকে প্রপোজ করব। তাই আমি সকাল সকাল গিয়ে ওর জন্য একটা ফুল কিনে নিয়ে আসলাম। ছাদের একপাশে বসে আছি। ফারজানা যদি কিছু বলে দেয় তাহলে আমি তো ওকে হারিয়ে ফেলবো। যাই হোক, ও বলার আগে আমি ওকে ভালোবাসার কথা বলে দিব। প্রতিদিনের মতো আজকে ওদের পড়তে আসলাম। এসে দেখালাম ওরা দুজনেই শাড়ি পরে বসে আছে। ওদের আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার মাথাটা গেল নাকি, আমি এগুলো কি ভাবতেছি? আজকে কি কোথাও বেড়াতে যাব নাকি? কেন? এত সুন্দরভাবে দুজনে সেজে আছো তাই বলতেছি। ওকে বেশি সুন্দর লাগছে নাকি আমাকে? তোমরা তো দুজনেই অনেক সুন্দর, তাই তোমাদের দুজনেই অনেক সুন্দর লাগতেছে। আমি ফুলটা বের করে আবিরের হাতে দিলাম। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আজ আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি শেষ হয়ে যাব। এর ভিতর লিজা বলে উঠল, তুই আবিরকে প্রপোজ করেছিস কেন? আবির, তুমি ওকে ভালোবাসবে না, তুমি শুধু আমার। আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। এগুলো তোমরা কি শুরু করছো? আমি তোমাদের কাউকে ভালোবাসতে পারবো না। আর আজকে তোমাদের পড়ানো শেষ, আমি আর আসবো না তোমাদের পড়াতে। প্লিজ আবির, তুমি একটু বোঝো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। চুপ করো। এটা বলে আমি ওখান থেকে চলে আসি। সব শেষ হয়েছে তোর জন্য। ও যদি না পড়তে আসে তাহলে আমি আর বাঁচবো না। তুই আমার সাথে এভাবে উঠে পড়ে লেগেছিস কেন? তুই ওকে আমার হাতে তুলে দিলেই তো পারিস। তুই ওকে আমার হাতে তুলে দে। ওকে আমি কতটা ভালোবাসি শুধু আমিই জানি। আমি বাড়িতে এসে পড়ি আর এসে শুয়ে শুয়ে ভাবতেছি, জানতাম এটাই হবে। ওর দু বোন আমার ভিতরে কি এমন দেখেছে। এর ভিতরে আমার মোবাইলটা বেজে উঠলো। তাকে দেখি ফারজানার ফোন, তাই আমি আর রিসিভ করলাম না, কেটে দিলাম। বারবার দিতেছে আর আমি কেটে দিচ্ছি। রাতের বেলা হঠাৎ লিজার আব্বুর কল। আবির, কই তুমি? তাড়াতাড়ি চলে আস হাসপাতালে। ওরা দু বোন অনেক অসুস্থ। একজন বিষ খেয়েছে আর একজন হাতে শিরা কেটেছে। কথাটা শুনে হাত দিয়ে ফোনটা পড়ে গেল। তাই তোর গড় করে হাসপাতালের দিকে রওনা দিব। এমন সময় আবির, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছিস? তারপরে আম্মুকে ঘরে যাওয়া সব ঘটনা খুলে বললাম। আমিও যাব তোর সাথে। আম্মু আর আমি হাসপাতালে চলে আসি। এসে দেখি ওর আত্মীয় স্বজন সবাই কাঁদতেছে। তাই আমি লিজার আব্বুর কাছে চলে আসি। বাবা, তুমি এসেছো? কেন যে ওরা দু বোন এমন করলো তা আমি কিছুই বুঝতেছি না। তারপরে আঙ্কেলকে সব কিছু বললাম। এ তো সব হয়ে গিয়েছে। আমি আপনাদের আগে জানাতে চেয়েছি, কিন্তু ওদের জন্য কিছুই বলতে পারিনি। ওর বাবার সাথে কথা বলতেছি। কিছুক্ষণ পরে ফারজানার আব্বু আসলো। আমিও তাকে সব কিছু বললাম। তার কিছুতেই এটা মেনে নিতে পারছে না। তারপরে একজন ডাক্তার এসে বলল ওরা এখন নিরাপদ। তারপরে সবাই রুমে ঢুকে পড়লাম। ও বলে আমাদের আর পড়াবে না, তাহলে ও এখানে এসেছে কেন? তোমরা কেন আমাদের বাঁচিয়েছো?
মরে গেলে হয়তো এসব আর দেখতে হতো না। আবিরকে আমি কতটা ভালোবাসি তা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। চুপ করো তো। আমি ওদের পরিবারের সবাইকে বাইরে পাঠিয়ে দিলাম, তারপরে ওদের দুজনের সাথে কথা বলা শুরু করে দিলাম। তোমরা কেন এটা করেছো? আবির, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। ফারজানা, লিজা, এসব তোমাদের এখন আবেগ। কিছুদিন পরে হয়তো সব ঠিক হয়ে যাবে। এটা মোটেও আবেগ না। আমি তোমাকে আমার মন দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসি। তোমাদের দুজনকে আমি কিভাবে ভালোবাসবো বলো? তুমি যদি চাও তাহলেই সম্ভব। আর একটা কথা শোনো, তোমাকে যদি না পাই তাহলে আমি আর বাঁচতে চাই না। তোমরা দুজনেই আমার থেকে ভালো ছেলে বিয়ে করতে পারবে। তোমাকে ছাড়া আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি উঠে লিজার আব্বুর সাথে আর ফারজানার আব্বুর সাথে কথা বলতে চলে আসি। আঙ্কেল, এখন আমি কি করব আপনারাই বলে দিন। লিজার আব্বু বলল, আবির, তার চেয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করো। একটাই মেয়ে, ওকে হারালে হয়তো আমরা আর বাঁচবো না। আঙ্কেল, আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো না। আমি তোমার নামে সবকিছু লিখে দিব। আঙ্কেল, আপনার সম্পত্তির উপরে আমার একটু লোভ নেই। তুমি রাজি হয়ে যাও। ফারজানার বাবাও একই কথা, তার মেয়েকে বিয়ে করতে বলছে। আমি তাই আম্মুর কাছে চলে আসি। আম্মু, এখন আমি কি করব বলো? ওরা দুজনেই হয়তো তোকে অনেক ভালোবাসে, তাই তুই কি করবি তা তুই নিজেই জানোস। তুমি যদি না চাও তাহলে আমি ওদের বিয়ে করব না। তুই যদি বিয়ে না করিস তাহলে ওরা দুজনেই বলেছে যে নিজেকে শেষ করে দিবে। আল্লাহই বলেছে যে কারো জান বাঁচানো ফরজ, তাই তুই রাজি হয়ে যা। আম্মুর কাছে বিদায় নিয়ে লিজা আর লিজার আব্বুর কাছে চলে আসি। আঙ্কেল, আমি রাজি। সত্যি বলতেছো? তবে ওদের সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, বলো গিয়ে। আমি ওদের কাছে চলে আসি। তুমি আমার পাশে একটু বসো না, মনে কতদিন তোমাকে দেখিনি। লিজা, ফারজানা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমি তোমাদের দুজনকে বিয়ে করতে চাই। এতে কি তোমরা রাজি? একেবারে দুজনকে? যদি রাজি থাকো তাহলে বলবে, তা না হলে আমি চলে গেলাম। আমি ফারজানার সাথে কথা বললাম। ফারজানা, তুই কি রাজি? আমি কিছুক্ষণ ভেবে বললাম যে আমি রাজি। তাহলে আমিও রাজি। শুধু রাজি থাকলেই হবে না, আরও কথা আছে। তোমরা কোনোদিনও ঝগড়া করতে পারবে না, সব সময় মিলেমিশে থাকবে। কোনোদিন আমি যেন দেখি না মারামারি না করতে। তোমরা কি রাজি এতে? আমরা কোনোদিন ঝগড়া করব না, শুধু তুমি রাজি হয়ে যাও। এই সব কিছু মেনে নিতে পারলে আমি রাজি হব। আর শোনো, আমি প্রতিদিন তোমাদের সাথে থাকতে পারবো। আমি প্রতিদিন তোমাদের সাথে থাকতে পারবো না। ধরো, একদিন লিজার সাথে ঘুমাবো আর একদিন ফারজানার সাথে। এইভাবে কি তোমরা ভাগ করে নিতে পারবে? পারবো। লিজা, তুমি কি পারবে? পারবো। তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। ঠিক আছে, তারপরে আমি বাড়িতে চলে আসি। ওরা দুজনে সুস্থ হওয়ার পরে আমি ওদের বিয়ে করে নিই। বাসর রাতটা ভালোই কেটেছে, আর গভীরে যাবার দরকার নেই। এখন আসুন বাস্তবে আসা যাক। ওদের বিয়ে করেছি, 6 মাসের ভিতর ওরা একটু ঝগড়া করে নেই, সবসময় মিলেমিশে থেকেছে। ওদের কোনো আবদারের আমি কিছু অভাব রাখিনি, সবসময় ওদের কথা মতো কাজ করেছি। তবে ওদেরকে আমি এখন অনেক ভালোবাসি, আর ওরাও আমাকে অনেক ভালোবাসে। হঠাৎ শুনতে পেলাম কারোর ডাক। ওই বাবু, ফ্রেশ হতে কি এতক্ষণ লাগে? খাবার খাবে না? এই তো বাবু, আসছি। আমি বের হয়ে গেলাম, তারপরে ও আমাকে জড়িয়ে ধরলো। ছাড়ে না বাবু। ছাড়বো না, একটু তো জড়িয়ে ধরিয়ে আছি। আর তোমাকে একটু সময় না দেখলে পারলে আমার ভালো লাগে না। সারাই আমার বুকে মাথা দিয়ে শুয়েছিল। এতে কি তোমার হয়নি? হয়নি, চলো খেতে যাব। দাঁড়াও, লিজাকে একটু ডেকে আসি। আচ্ছা যাও। আমি লিজার কাছে চলে আসি। কি করো সোনা, খাবে না? তুমি দাওনি, তাই তো বসে আছি। এখন তো এসেছি, তো চলো। আমি আবিরের হাত ধরে খেতে চলে আসি। দুজনে খাবার খেয়ে রুমে আসি। দেখতে পেলাম আবির অফিসে যাচ্ছে। যাইতেছি আমি। আমার কাছে আসো। এই তো আসছি। আবির আমার কাছে আসার সাথে সাথে আমার ঠোঁট আর ওর ঠোঁট একসাথে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। এখন যাও, আর সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে। আর তুমি ফাজিল হয়ে যাইতে আসো অনেক। আমার বরকে কিস করেছি, তাতে তোমার কি? ওর কাছে থেকে বিদায় নিয়ে ফারজানার রুমে চলে আসি। এসে দেখি ফারজানা বিছানায় ঘুমাতে আছে, তাই ওকে সুরসুরি দিতে লাগলাম। কি করছো? ছাড়ো। আবির আমাকে কিছু বলতে দিল না, তার আগে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি অফিসে গেলাম কিন্তু। যাও, সাবধানে দেখে শুনে পথ চলবে। আর শোনো, যাবার পথে ফোন দিবে কিন্তু। আচ্ছা বাবা, দিব। আর আমি যেন দেখি না মারামারি করতে, দুজনে মিলেমিশে থাকবে। এসব তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি অফিসে চলে আসি, তারপরে লিজাকে কল দিলাম। কি করো সোনা? ফারজানের সাথে বসে আছি। সোনা, তুমি কি অফিসে পৌঁছেছো? এখন ফারজানার কাছে ফোনটা দাও তো। বলো বাবু। আমি এসেছি। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসো, আজকে একটু ঘুরতে যাব। আচ্ছা, আসবো। আমি অফিসের কাজ করা শুরু করে দিলাম, তারপরে সব কাজ শেষ করে বাড়িতে চলে আসি।
খাওয়া দাওয়ার পরে লিজা রুমে চলে আসি, তারপর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ও আমার কলিজা, একটু শোনো না। কলিজা বলো। অনেক অনেক ভালোবাসি। আমি আমার কলিজাটাকে অনেক অনেক ভালোবাসি। কাকে বেশি ভালোবাসো, আমাকে না আমার সতীনকে? তোমাদের দুজনকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকেও অনেক ভালোবাসি আর ওকেও অনেক ভালোবাসি। আজকে নাকি ঘুরতে নিয়ে যাবা? দুজনকে অনেক জায়গায় আজকে ঘোরাবো। উম্মা। আমি আবিরের বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকেলবেলা আবিরকে ডাক দিয়ে উঠালাম, তারপরে তিনজনে ঘুরতে বের হলাম। আবিরের এক হাত ফারজানা ধরেছে আর এক হাত আমি ধরেছি, তিনজনে হাঁটতেছি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা পার্কের সামনে চলে আসি। কেমন লাগতেছে আজকে তোমাদের দুজনের? অনেক ভালো। আমরা তিনজনে কথা বলতেছি, এর ভেতর আবির একটা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। তুমি ওই মেয়েটার দিকে তাকিয়েছো কেন? কই তাকিয়েছি, চোখ পড়ছে আর আমি ইচ্ছে করে তাকাইনি। তুই আর আমার সাথে কথা বলবি না। আরে আল্লাহ, কি করলাম যার কারণে তোমরা দুজনে এভাবে রেগে গেছো কেন? লিজা, বাড়িতে যাবি? আমি আর এখানে থাকতে চাই না। চলো, আমিও যাব। এটা বলে দুজনে হেঁটে গেল। আমি তো আবুল হয়ে ওখানে বসে রয়েছি। হায়রে, আমি কি করলাম? আপনার বিশ্বাস করেন, আমি অন্য মেয়েদের দিকে তাকাইনি, একটু চোখ পড়েছে, তাতেই ওরা এভাবে রেগে গিয়েছে। বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বলে এনেছে যে কোনো মেয়ের দিকে যেন না তাকাই। আমি বাড়ির দিকে রওনা দিলাম, এসে দেখি ফারজানা দরজা আটকানো। ও শোনা, একটু দরজা খুলো না। তুই পার্কে যা, আমার কাছে কিচ্ছু নেই। এই দেখো, আমি আসার সময় অ্যাক্সিডেন্ট করছি, পাটা কেটে গিয়েছে। কথাটা শুনে আমি তাড়াতাড়ি এসে দরজা খুলে দিলাম। এমন সময় আবির এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কেন এভাবে রাগ করে বলো? বলছি না আমি ওই মেয়ের দিকে তাকাইনি। আমার বউ থাকলে আমি অন্য মেয়ের দিকে কেন তাকাবো বলো? তোমার কি হয়েছে দেখি? কিছু হয়নি, তুমি রাগ করেছো তাই এটা বলেছি। আমার পাগলি বউটা যদি রাগ করে আমার একটু ভালো লাগে না। আমি ওকে আমার বুকের সাথে জোরে চেপে ধরলাম। তোমার সাথে লিজা অনেক রাগ হয়ে আছে। আসার সময় ও অনেক কান্না করেছে। আচ্ছা, আমি ওর সাথে একটু দেখা করে আসি। যাও। আমি লিজার রুমে চলে আসি, এসে দেখি ও কাঁদতে আছে, তাই গিয়ে ওকেও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোমার কেউ না, তাই আমার কাছে এসো না। তারপর ওকে সবকিছু বোঝানোর পরে ও রাগ ভাঙাতে পেরেছি। আজকে কিন্তু তুমি আমার সাথে ঘুমাবা। আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো। সেটা কি বলো? রাত হয় তারপর বলবো। ঠিক আছে। রাতের বেলা লিজা আর আমি শুয়ে আছি, তার কারণটা হলো আজকে ওর সাথে ঘুমাবো। আমার একটা আবিরের মতো কিউট বাবু চাই। তাই আমি ওর উপরে পড়ে যাই। বাকিটা আমি নিজেও জানি না। সকাল বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসি। আজকে আবার ফারজানার কাছে ঘুমাতে চলে আসি। ফারজানার মাথার অনেক ব্যথা করতে আছে। কি হয়েছে তোমার? মাথায় ব্যথা করতে আছে। আমি ওর বুকের উপরে শুয়ে ওর মাথাটা চেপে দিতেছি। ওই আবির, তোমার নাকি মাথা ব্যথা করতেছে, তো এইরকম দুষ্টুমি করো কেন? তা তো কোনো সময় সেরে গিয়েছে, তাই তো আমার দুষ্টামিও বেড়ে গিয়েছে। আজকে আমার কাছ থেকে কিছুই পাবে না। সারা দুজনে এভাবে থাকবো আর গল্প করব। এমনি তো কালকে তোমার অফিস ছুটি। বললেই হলো নাকি? আমি যেটা বলেছি সেটাই হবে। তাহলে আমি লিজার কাছে চলে যাই। তুই কোথায় যাবি? হ্যাঁ, সাহস থাকলে যা। তাহলে একটু আদর করি। আমি তা জানি না। আমি ওকে আদর করা শুরু করে দিলাম। তারপরে ওর রসে ভরার মিষ্টির ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। আমি আমার দুই পাগলি বউকে নিয়ে অনেক সুখে আছি। দোয়া করবেন আমাদের জন্য, এই মায়ের বাঁধন যেন সারা জীবন থাকে। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গল্পটা পড়ে কেউ আবার দুই বিয়ে করেন না, তাহলে আদরের বদলে কিন্তু ঝাড়ুর বাড়িও খাইতে পারেন।